2024 সালের 1 জুলাই কোটাভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে শাহবাগে জড়ো হয় শিক্ষার্থীরা। 2018 সালের হাইকোর্টের কোটার রায়ে অসন্তুষ্ট হয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি প্রান্তে। দাবি আদায়ে বাংলা ব্লকের সহ নানা কর্মসূচি চলতে থাকে প্রতিনিয়ত। 14 জুলাই শিক্ষার্থীরা ঢাকায় করে গণপদযাত্রা, দেয়া হয় রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি। দাবি মেনে না নিয়ে উল্টো উস্কানিমূলক বক্তব্য দিয়ে শিক্ষার্থীদের খেপিয়ে তোলেন তৎকালীন প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা। তকমা দেয়া হয় রাজাকারের নাতিপুতি হিসেবে। তার মানে কি মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না? যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এমন বক্তব্যে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। সেদিন রাত থেকেই রাজধানী শাহবাগে জড়ো হন আন্দোলনকারীরা। 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হল, সূর্য সেন হল, শহীদুল্লাহ হল ও ক্যাম্পাসের বেশ কয়েকটি জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ, যা রূপ নেয় সংঘর্ষে। আহত হয় বেশ কয়েকজন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ। হামলার প্রতিবাদে 16 জুলাই বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে। রাজপথে নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরাও। এদিন পুলিশের গুলিতে রংপুরের প্রথম শহীদ হন আবু সাঈদ। পরিস্থিতির নিয়ন্ত্রণে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বন্ধ করে দেয় ইন্টারনেট সেবাও। ছাত্র পুলিশ সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মহাখালী, উত্তরা, বাড্ডা, যাত্রাবাড়ি। 18 জুলাই কমপ্লিট শাটডাউন ঘোষণা দেয় শিক্ষার্থীরা। সরকারও অঘোষিতভাবে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়। আগুন দেয়া হয় সেতু ভবন, বিটিবি, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা সহ বেশ কয়েকটি সরকারি স্থাপনায়। এর মধ্যে চালানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ। উত্তরায় পুলিশের গুলিতে হার মানতে হয় শিক্ষার্থীদের পানি দিয়ে সহযোগিতা করা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর মুগ্ধকে। বুলেটের আঘাতে প্রাণ দিতে হয় সৈকত, ফারহান ফাইয়াজ, 8 বছরের শিশুসহ অনেককে। 19 জুলাই কারফিউ জারি করে সরকার। গোয়েন্দা পুলিশ তুলে নেয় আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলামকে। 2 দিন পর ঢাকার পূর্বাঞ্চলে নাহিদকে পাওয়া যায় অসুস্থ অবস্থায়। জানান পাশবিক নির্যাতনের কাহিনী। 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে 22 জুলাই কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। 25 জুলাই 8 দফা দাবি জানায় তারা। আন্দোলন দমাতে হেলিকপ্টার থেকে ছাত্র জনতার উপর গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। 26 জুলাই সমন্বয়ক নাহিদ ইসলাম সহ 6 সমন্বয়ককে আবারও তুলে নিয়ে যায় ডিবি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় ডিবি কার্যালয়ে ভাত খাওয়ার চিত্র। 28 জুলাই রাতে সেখানেই আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেয় সমন্বয়করা। প্রত্যাহারের ঘোষণার পরপরই আন্দোলন আরও উত্তাল হয়ে ওঠে, যা আগুনে ঘি ঢালার মতো ছড়িয়ে পড়ে সারা দেশে। পুলিশের চাপে করেছে জানিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। তৎকালীন সরকার 30 জুলাই ঘোষণা করে শোক দিবস। প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্ররা। লাল রং দিয়ে প্রতিবাদ জানায়। 31 জুলাই পালন করে মার্চ ফর জাস্টিস। ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক 1 আগস্ট ছাড়া পায়। 2 আগস্ট তারা জানান আন্দোলন প্রত্যাহার করা ঘোষণা স্বেচ্ছায় দেননি। পরের দিন আলোচনায় বসার কথা বলেন শেখ হাসিনা। তা প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রীর পদত্যাগের 1 দফা কর্মসূচি ঘোষণা দেয় তারা। 1 দফা আন্দোলনে সহমত জানায় সাবেক সেনা কর্মকর্তারা সহ দেশের আপামর মানুষ। সরকার কারফিউ ও জরুরি অবস্থা জারি করে। আন্দোলনকারীরা 6 আগস্টের লং মার্চ টু ঢাকা 5 আগস্ট আগিয়ে নিয়ে আসে, যা গণভবনমুখী প্রতিবাদী লাখো ছাত্র জনতার জোয়ারে ক্ষমতা থেকে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয় শেখ হাসিনা। আশ্রয় নেয় পাশের দেশ ভারতে। সৃষ্টি হয় নতুন ইতিহাস। এই আন্দোলনে আহত ও শহীদ হয়েছেন হাজারো ছাত্র জনতা। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে অন্তর্বর্তী সরকার সহ রাজনৈতিক দলগুলো। কিন্তু আন্দোলনের সামনের সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্ররা বলছেন 1 বছরে তেমন প্রত্যাশা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। সো এই প্রত্যেকটা ঘটনা আমাদের কাছে সিগনিফিকেন্ট। আমরা এই ক্রেডিট বাজিতে যাব না যে কোনটা বেশি কোনটা কম। আমরা মনে করি প্রত্যেকটারই দরকার ছিল, একটা আরেকটার পরিপূরক। আমরা হয়তো সৌভাগ্যক্রমে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, কিন্তু বাংলাদেশের মানুষও তো তাদের জায়গা থেকে আস্থা রেখেছে। তারা রাজপথে নেমেছে। যদি আমাদের ডাকে তারা রাজপথে না নামতো তাহলে তো এটা সফল হতো না। সো এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে নাড়া দেয়। আমরা যখন স্মৃতির রোমন্থনে যাই, প্রত্যেকটা জিনিস আমাদের গাকে শিউরে তোলে। সো সামগ্রিকভাবে আমরা মনে করি সবারই অবদান গুরুত্বপূর্ণ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই অবদানের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাগুলোকে বাঁচিয়ে রাখা এবং এগুলোকে বাংলাদেশে একদিন না একদিন প্রতিষ্ঠিত করা। স্মৃতি বলতে আসলে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, ওদের সাথে একই সাথে আমরা আন্দোলনে ছিলাম, তা আজকে অনেকে নাই। এবং 1 বছরের মধ্যে অনেকগুলো পরিবার আসলে ভেঙে পড়েছে। তো সেই স্মৃতিটা বা সেই ক্ষতটা আসলে তো কখনোই পূরণ করার নয়। সেটাই আমাদের জন্য সবচেয়ে বেদনার।
জুলাইয়ে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানাতে এবং স্মৃতি ধরে রাখতেই গণ অভ্যুত্থান দিবস পালন করা উচিত বলে জানান তারা। বিপ্লবী সরকার হলে ওই যে সৎ সাহসটা, স্পিরিটটা, বোল্ডনেসটা অনেক উপদেষ্টার চেয়ে বেশি থাকতো, কারণ তাদের অনেকে এই লড়াইয়ে সরাসরি ছিল না। আমরা তাদের পূর্বের হয়তো জিনিসগুলোকে পর্যালোচনা করেছি, কিন্তু এই জিনিসটা মাঠ থেকে বোঝার যে একটা তাড়না, ওইটা না থাকার কারণে অন্তত অর্ধেক উপদেষ্টাকে আমরা যতটা অ্যাক্টিভ ভূমিকা তাদের প্রত্যাশা করেছিলাম ততটা দেখছি না। এই জন্য এই একটা আক্ষেপ আছে। আমাদের যেই প্রত্যাশা ছিল গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার, এই প্রত্যাশা অনেক কিছু পূরণ হয়নি, সেই জায়গা থেকে একটা হতাশাও আছে। আবার একটা নতুন অধ্যায়ে আমরা প্রবেশ করেছি, জার্নিটা এখনো চলমান আছে, সেটা আমাদের একটা আশার এবং সম্ভাবনার জায়গা আর কি আছে। অভ্যুত্থানের প্রেরণাকে ধারণ করতে না পারা সরকারের ব্যর্থতা বলে জানায় এক দফার ঘোষক নাহিদ ইসলাম। গণঅভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট রেখেই সরকার গঠিত হয়েছে, অভ্যুত্থানের লেজিটিমেসি নিয়ে। তো অভ্যুত্থান কিন্তু আরেকটা বৃহৎ ব্যাপার। অভ্যুত্থান একটা প্রেরণার জায়গা, আকাঙ্ক্ষার জায়গা আর কি। তো যদি এই সরকার সেই প্রেরণা ধারণ করতে ব্যর্থ হয়, সকল কমিটমেন্ট ফুলফিল করতে না পারে, সেটা সরকারের ব্যর্থতা। কিন্তু অভ্যুত্থান তো অভ্যুত্থানের জায়গায় থাকবে, ফলে অভ্যুত্থান থেকে সরকারকে আসলে আলাদা করা উচিত। যত মতবিরোধ থাকুক, দেশ ও দেশের মানুষের প্রয়োজনে এক থাকবেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া সকল রাজনৈতিক দল, এমনটাই মনে করেন দেশের মানুষ। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।